আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি বলেছিলাম যে এনএসএ যে পরীক্ষা দুটো আছে এডি এবং ফিল্ড অফিসার এই দুটো পরীক্ষার জন্য আপনাদের ভয়েসের বিষয়টা নিয়ে একটু দেখা। যেহেতু এই বিষয়টা খুব বেশিই আসে। সো আমি বলেছিলাম যখন আমি আমার কথা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে নিয়ে আসছেন। একটা কাজ করি তাহলে আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আর বেশি অন্য কোনো কথায় যাব না, সরাসরি পড়াতে যাব। ক্লাসে যাব আমি। ঠিক আছে? আমরা শুরু করি। ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন। দেখুন আপনারা এগুলো আগে পরে অনেক করেছেন। এগুলো নিয়ে যারা আপনার চাকরি প্রস্তুতি দিচ্ছেন বা চাকরি প্রস্তুতি নিচ্ছেন সরি, তারা এগুলো অনেক করেছেন বা যারা পরীক্ষাগুলো দিচ্ছেন তারা আরো ভালো জানেন। তো এখন আমি সংক্ষিপ্ত ক্লাসে সবকিছু দেখানো সম্ভব না। আমি চেষ্টা করব যতটুকু যেগুলো সবথেকে বেশি জরুরি যে নিয়মগুলোতে আপনারা সবথেকে বেশি সমস্যায় পড়েন সেই নিয়মগুলো থেকে আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দেওয়ার। তো একটু আসে আপনারা খেয়াল করেন। যেমন দেখেন আপনাদের যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় তা হচ্ছে ভয়েসের ইন্টারোগেটিভের যে ভয়েসগুলো আছে সেখানে দেখেন ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ, এই জায়গাটা আমি একটু আসি। এখানে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আপনাদের একটা ছক দিব, ওই ছক অনুসারে আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝাবো। ছকটা দেখেন, ছকটা হচ্ছে খুবই সহজ। অ্যাক্টিভ, প্যাসিভ, অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য। তো দেখেন কি আসতেছে। অ্যাক্টিভে যদি কখনো দেখেন ডু, ডাস বা এম, ইজ, আর এইগুলো দিয়ে যদি কখনো প্রশ্ন থাকে তাহলে মনে রাখবেন প্যাসিভের বেলায় এটা প্যাসিভে করতে গেলে এম, ইজ, আর এইগুলো দিয়েই প্রশ্ন করতে হবে। যদি কখনো দেখেন যে যদি ডিড থাকে বা ওয়াজ, ওয়্যার থাকে তাহলে মনে রাখবেন এখানে প্যাসিভের বেলায় প্রশ্নটা ওয়াজ বা ওয়্যার দিয়ে করতে হবে। যদি কখনো দেখেন এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এইগুলো বসছে বা এইগুলো যে প্রশ্ন আছে তাহলে মনে রাখবেন এখানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এটা তো বসবেই, প্লাস যেটা অবজেক্ট থেকে যেটা সাবজেক্ট হবে প্যাসিভে সেই সাবজেক্টটা বসবে, প্লাস হচ্ছে বিন বসবে, আর তারপরে তো ভার্ব থ্রি বসবে। আমি এটা একটু লিখে দিলাম কেন, এটা আপনাদের একটু ঝামেলা হতে পারে তাই আপনাদেরকে লিখে দিলাম, কারণ হ্যাভ, হ্যাজ বা হ্যাড এর পরেই বিন না বসে আগে সাবজেক্টটা বলবে তারপর এটা বসবে। এখন আসেন যদি কোথাও হু থাকে তাহলে বাই হুম বসবে। যদি কোথাও হুম থাকে তাহলে হু বসবে। হু মানে কে, বাই হুম মানে হচ্ছে কার দ্বারা, আর হুম মানে হচ্ছে কার, হু মানে হচ্ছে কে। আর যদি দেখেন কোথাও হট বা হুইজ থাকে তাহলে এটা হট বা হুইজ দিয়েই কাজটা করতে হবে, অর্থাৎ আমাদের অ্যাসিড করতে হবে। এখন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে। আমি একটু আপনাদের এই 6টা নিয়ে একটু দেখাই যে আসলে আপনারা এটা থাকলে কিভাবে চেঞ্জ গুলো করবেন। দেখেন তাহলে এগুলো খুব বেশি আসে আপনাদের পরীক্ষাগুলোতে, যেহেতু এই ইন্টারোগেটিভের থেকে ভয়েস চেঞ্জটা করতে একটু ঝামেলাই হয়। একটু খেয়াল রাখবেন কি কি জিনিসগুলো আসে এবং সমস্যাগুলো কি থাকে, আপনারা কি কি সমস্যা ফেস করেন, এটাই আমি এখানে তুলে ধরবো। যেমন দেখেন ডু বা ডাজ বা ধরেন আমি যার দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যেমন আমি যদি এরকম বলি ডু ইউ নিড দিস নাও, তোমার কি এখন এটা প্রয়োজন, ডু ইউ নিড দিস নাও। এটাকে যদি প্যাসিভ করতে বলে, এটা অ্যাক্টিভে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটা অ্যাক্টিভের থাকার নিয়ম হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসেনি এবং তারপরে কোনো ভার্ব থ্রিও আসেনি, সো এটাতে অ্যাক্টিভে আছে, এটা এই নিয়ম। এভাবেই দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের কিন্তু লেখা থাকে না যেটা প্যাসিভ কর, লেখা থাকে ভয়েস চেঞ্জ কর।
এখন দেখেন এটা কেমনে করবেন। আমি যদি করি তাহলে লেখাটা এরকম আসে, দেখেন ইজ দিস নিডেড বাই ইউ নাও। এখন বিষয় হচ্ছে আমি তো করে দিলাম, মানে তোমার কি এখন এটা প্রয়োজন? অ্যান্সার দিলে আসতেছে হচ্ছে এটা কি তোমার দ্বারা এখন প্রয়োজন, এলো প্যাসিভ। কিন্তু কিভাবে হলো দেখেন, আমি সহজে আপনাদের একটু দেখাই। এখানে আসার আগে দেখেন কি করতে হয়। ডু দিয়ে তো প্রশ্নটা করছে, আমি একটা কাজ করি, ডুটা কেটে দিই, লাইনটা দাঁড়ায় ইউ নিড দিস নাও। এখন এই ইউ নিড দিস নাও তো আছে, এইটাকে আপনি একটু প্যাসিভ করেন তো, দেখেন কি আসে। দিস ইজ নিডেড বাই ইউ নাও, এই ধরনের এটাও নাই, এইটু আছে। এই এটুককে যদি প্যাসিভ করেন তাহলে আসে হচ্ছে এইটুকু। এইবার এইটাকে প্রশ্ন করেন, দেখেন এটাই আসতেছে। আচ্ছা, কিছু যদিও করার সময় থাকবে না পরীক্ষার হলে, কিন্তু আপনারা যদি বাসায় বসে এগুলা বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এখান থেকে সরাসরি এখানে আসা কিন্তু কোনো সমস্যাই না, একেবারে ইজি, খুবই সহজ। এখন এই সেম প্রশ্নটা পরে যেটা ছিল ডিড, যেটা যদি আমি এরকম থাকতো, যদি আমি এখানে ডিড দিতাম, যেমন ডিড ইউ নিড দিস নাও এর বদলে যদি দিতাম আমি দেন, তাহলে প্রশ্নটা কি হতো? তখন লাইনটা খুব সহজ হয়ে যেত। এই শুধু ইজের জায়গা ওয়াজ হতো, দেখেন ওয়াজ দিস নিডেড বাই ইউ দেন। খুবই কিন্তু দেখেন বিষয়টা কিন্তু খুব সহজ, যেহেতু এখানে প্রেজেন্টে ছিল এই জন্য হয়েছে ইজ, যেহেতু এটা পাস্টে আছে এটা ওয়াজ দিয়ে দিলাম। এটা ওয়্যারও হতে পারতো, যদি এখানে দিসের বদলে যদি থাকতো দিস, তাহলে এখানে হতো হচ্ছে ওয়্যার। বুঝতে পেরেছেন? প্লুরাল নাম্বার আমি প্লুরাল দিয়ে করতাম, আর তো যাটা তো সমান, সেম সেম। এবার এদিকে তো গেল। এবার আমি আসি হচ্ছে, যদি কখনো আপনি দেখেন হ্যাভ হ্যাজ বা হ্যাড দিয়ে যদি কোনো কিছু থাকে, যেমন দেখেন আমি যদি বলি এরকম যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর লেসন টুডে, তুমি কি তোমার লেসন যেটা যেটা পড়া বা হোমওয়ার্ক সেটা কাজ করেছো? তো এখন আমি কিভাবে করব, আমি অ্যান্সারটা আগে লিখি, দেখেন হ্যাজ ইউর লেসন বিন বলেছিলাম, বিন এটা তো ভার্ব টুও যা ভার্ব থ্রিও তাই, কমপ্লিটেড বাই ইউ। খেয়াল করেন হ্যাজ ইউর লেসন বিন কমপ্লিটেড বাই ইউ, এটা তো না হয় বুঝলেন, আমি লিখলাম অ্যান্সার, বুঝাইলাম, আপনারা বুঝলেন, যা বোঝেন বোঝেন, কিন্তু বিষয়টা কিন্তু তা না। কিভাবে হতো, আমি ডু দিয়ে যদি প্রশ্ন করি সেক্ষেত্রে সেটাকে যদি আমি প্যাসিভে করার আগে যদি ভাঙাতে চাই তাহলে ডু বাদ দিয়ে আমরা করেছি, ডু বা ডিড বাদ দিয়ে করেছি। এই ধরনের জিনিস যখন হ্যাভ বা হ্যাজ দিয়ে বা হ্যাড দিয়ে থাকবে, এটা যেহেতু অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব যদি এইটার এবার বাদ দেওয়া যাবে না, এটাকে নিয়েই আপনি করবেন। যেমন দেখেন তখন আপনি লাইনটা এরকম হয়, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে এভাবে লিখতে হবে, ইউ হ্যাভ কমপ্লিটেড। আর তখন লিখতে হয়নি কেন, কারণ ওটা ওয়াজ দেওয়াই ছিল, বা আমি যখন ডিড দেখেছি বা ডু দেখেছি তখন ওটা উঠাই দিলে সেন্টেন্সটা পাস্ট টেন্সই বুঝাচ্ছিল। দেখেন এবার ইউ হ্যাভ কমপ্লিটেড, এটা ইউর ছিল, সরি, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর লেসন টুডে। আমি লাইনটা যদি এরকম থাকতো, আমি যদি হ্যাভটাকে এখানে আনতাম, তাহলে দেখেন এটাকে প্যাসিভ করেন তো কি হয়। যেহেতু ইউর লেসন হচ্ছে অবজেক্ট, এবং এই ইউর লেসন যেহেতু অবজেক্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু মনে রাখবেন এরপরে কিন্তু হ্যাভ না বসে হ্যাজ বসবে। আমি আগেও আমার ভিডিওতে বলেছি পৃথিবীর সব ভার্বগুলো হচ্ছে প্লুরাল, তো যখন ভার্বগুলো প্লুরাল তখন এটা কিন্তু প্লুরাল ফর্ম। কিন্তু যখন আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসতেছে তখন ভার্বটা সিঙ্গুলার হলে আমরা এস বাই এস দিই, আর হ্যাভের বেলা সেটা হয়ে যায় হ্যাজ। তাহলে দেখেন কি আসতেছে, এখানে হচ্ছে হ্যাজ ইউর লেসন, ও সরি সরি আমি প্রশ্ন একবারে করে ফেলেছি, আমি তখন ইউর লেসনটা প্রথমে আনি, ইউর লেসন হ্যাজ বিন, your lesson has been completed today by you.
দেখছেন, ইউর লেসন হ্যাজ বিন কমপ্লিটেড টুডে বাই ইউ। এইবার এটাকে প্রশ্ন করেন, দেখেন এটা চলে আসবে। খুবই কিন্তু সহজ, এটা খুব বেশি কঠিন কোনো কিছুই না, আপনারা দেখলেই ধরলেই বুঝতে পারবেন যেটা আসলে বিষয়টা খুবই সহজ। এই গেল। এবার আসি, যদি আমি এরপরেরটা ছিল যদি ভুল না বলি হু ছিল, আমি হুতে একটু আসি। এইটা একটু ভালো করে খেয়াল করুন, হুয়েরটা, এই হুয়েরটা কিন্তু খুব বেশি আসে আপনাদের প্রায় পরীক্ষাতেই, হুয়েরটাই দিয়ে দেয়। যেমন দেখেন এটা যদি এরকম থাকে, যেমন হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকতেছে। আপনারা রুলগুলা, আপনাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে প্রেসক্রাইব করা হয়েছে যে বইগুলা, সেই প্রেসক্রাইব বুকস গুলো যদি আপনারা দেখেন, এটা নানা জায়গা থেকে আপনাদের নানা টিচার বা যারা দিয়েছেন। আমি ওইভাবে কোনো বইকে বলবো না, তবে আপনারা যেটাই দেখেন একটু গ্রামারগুলো, স্ট্রাকচারগুলো দেখবেন। আমি তো এখানে স্ট্রাকচার বুঝিয়ে করাতে গেলে ভাই সারা দিন রাত চলে যাবে। আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনি পরে স্ট্রাকচারগুলো দেখে নেবেন। তো হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকতেছে বা কে তোমাকে ডাকছে। একটু দেখেন এই ধরনের সেন্টেন্স বলে আমি বলেছিলাম হু এর বদলে বসবে হচ্ছে বাই হুম, আমি বাই হুম দিলাম। লাইনটা বাংলা দ্বারাই দেখেন, হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকতেছে, কার দ্বারা তোমাকে ডাকা হচ্ছে। এই তো, তো কার দ্বারা কিন্তু আমার লেখা হয়ে গেছে বাই হুম, কার দ্বারা, আমার কিন্তু নতুন করে বাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইবার আপনি খেয়াল করেন এটা কোন টেন্সে আছে, ইজ কলিং, ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটা যখন প্যাসিভে যায় তখন এম বিং, ইজ বিং, আর বিং এর পরে ভার্ব 3 বসে। তাহলে হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকতেছে, যে ডাকতেছে সে তো সাবজেক্ট, আর যাকে ডাকতেছে সে হচ্ছে অবজেক্ট। এটা সাবজেক্ট, আর যাকে ডাকতেছে সে তো অবজেক্ট। তাহলে তাই যদি হয়, তাহলে ইউ যদি আমার অবজেক্ট হয়, তাহলে ইউ এর পরে তো বসে প্রেজেন্ট ফর্মে আর, তাহলে সেটা প্রথমে চলে আসবে না। বুঝতে পেরেছেন? আবারও বলি, যেহেতু এখানে সাবজেক্ট এইটা অবজেক্ট, তাহলে আমি এই অনুসারে আমার অক্সিলারি ভার্ব আনবো। তাহলে দেখেন কি আসতেছে, বাই হুম আর ইউ, এই গেল। এবার ওই যে বিং বলছিলাম যে আইএনজি আছে, তাহলে আমি বিং দিলাম, বিং আর ভার্ব 3 কল্ড। দেখছেন, হু ইজ কলিং ইউ, বাই হুম আর ইউ বিং কল্ড, কে তোমাকে ডাকতেছে, কার দ্বারা তোমাকে ডাকা হচ্ছে। এই একটা। কিন্তু লাইনটা যদি এরকম বলে, হু আর ইউ কলিং নাও, তুমি কাকে ডাকতেছো এখন। দেখেন গতানুগতিক নিয়মে আমি যেটা লিখেছি সেখানে হু থাকলে বাই হুম হয়, কিন্তু এখন যেটা লিখলাম এইটা থাকলে আর এই বাই হুম হবে না, সরাসরি এভাবে বসবে না। এটা সম্পূর্ণ আলাদা নিয়ম, এটা পরীক্ষাতে মাঝে মাঝে আসছে, এটা খুব একটা বেশি আসে না, কিন্তু যদি এটা দিয়ে দেয় তখন আপনি কিভাবে করবেন। এখানে বলছে হু আর ইউ কলিং নাও, তুমি কাকে এখন ডাকতেছো। এখানে কিন্তু যে ডাকতেছে সে কিন্তু ইউ, আর যাকে ডাকতেছে সে হচ্ছে হু। তার মানে এইটার উল্টোটা, এখানে এ হচ্ছে ডাকতেছে তোমাকে, তুমি ছিল অবজেক্ট, হু ছিল যে ডাকতেছে সে ছিল সাবজেক্ট। কিন্তু এখানে কিন্তু এ হচ্ছে সাবজেক্ট আর যাকে ডাকতেছে সে অবজেক্ট। এইবার যার কারণে এই রুলে যাবে না। তখন দেখেন লাইনটা কি দাঁড়ায়, বাংলায় বলি, হু আর ইউ কলিং নাও, তুমি এখন কাকে ডাকতেছো, তোমার দ্বারা এখন কাকে ডাকা হচ্ছে। তোমার দ্বারা, কার দ্বারা না, তোমার দ্বারা। তাহলে তাই যদি হয় তোমার দ্বারা কাকে এখন ডাকা হচ্ছে, তখন হবে এরকম, দেখেন এই হু এর বদলে হুই বসবে, হু ইজ, যেহেতু যাকে ডাকতেছেন সেটা যদি একজন হয় তাহলে ইজ, যদি অনেকজন হয় তাহলে আর দিয়ে, তাহলে হু ইজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হু ইজ বিং কল্ড, কাকে ডাকা হচ্ছে, কল্ড বাই ইউ, তোমার দ্বারা নাও। এখন দেখছেন হু এর বদলে কিন্তু হুও বসে। এই রুলটা আদৌ কোনো বইতে আমি আছে কিনা জানি না, হয়তোবা আপনারা যদি টফেল পড়েন তাহলে হয়তো সেখানে পেলেও পেতে পারেন, তবে সাধারণত নর্মাল বইগুলোতে এই রুলটা নাই, কিন্তু এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স। আচ্ছা, এই দুটা গেল হু এর বেলায়। এবার আমি আসি, যদি কোথাও হুম থাকে তাহলে কি হবে। দেখেন হুম থাকলে, আমি একটু দ্রুত ক্লাসটা নিচ্ছি কারণ যে ক্লাসটা অনেক বড় ক্লাস, এতগুলো সময় ধরে আসলে অনলাইনে থাকাটাও হয় না আপনাদের, আপনারা অল্পের ভিতরেই সবকিছু চান। কিন্তু ইংলিশ এমন একটা সাবজেক্ট ভাই আমি অল্পের ভিতরে দেখানোর মতন আমার সামর্থ্য নয়, যদি কারো সামর্থ্য হয় সেটা আমাদের হতে পারে। মনে রাখবেন, there is no shortcut way in this world to be successful or to prepare yourself for success. Okay,
আপনি শর্টকাটে কোনো কিছু করতে পারবেন না, একটু ডিটেলে যেতেই হবে। তা নাহলে আপনি যেটা শিখবেন সেটাই শর্টকাট শেখাই শিখবেন না। আমি শর্টকাট দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন। You cannot go a long way in the long run of your life. Now look at this. এখন দেখেন এখানে আসি, ওখানে তো বললাম, এবার আসি হুমের বেলায়। হুম, আমি যদি বলি হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তাহলে যে চাচ্ছে সে তো সাবজেক্ট, আর যাকে চাচ্ছে সে অবজেক্ট, তার মানে ইউ সাবজেক্ট। ইউ তো আমার এখানে মেইন সাবজেক্ট না। তাহলে এবার আমি যাকে চাচ্ছে সে যদি সাবজেক্ট হয়, তাহলে আমি যদি সে যদি একজন হয়, তাহলে আমি হুমের বদলে দিলাম হচ্ছে হু। আর সে যদি একজন, এবার এটা ডু আছে মানে প্রেজেন্ট ফর্মে, তাহলে হু ইজ। আর চাওয়া হচ্ছে সেক্ষেত্রে ভার্ব 3, হু ইজ ওয়ান্টেড, কার দ্বারা, তোমার দ্বারা, বাই ইউ। আমি কিন্তু গ্রামার ছাড়াই আপনাদেরকে স্ট্রাকচার ছাড়াই কিন্তু শিখিয়ে দিলাম। স্ট্রাকচার এরকম লেখা থাকবে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বা অবজেক্ট থেকে যেটা সাবজেক্ট হবে। আবারও বলি, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, কার দ্বারা, কে তোমার দ্বারা চাওয়া হয়, তোমার দ্বারা এই কে চাওয়া হয়। এবার আসেন হুম গেল, এবার আসেন হট বা হুইজ। যেমন হুইজ পেন, হুইজ পেন ডু ইউ নিড, হুইজ পেন ডু ইউ নিড, তোমার কোন কলমটা দরকার, বা হুইজ পেন ইউনিট। আমি যদি একটু বাদ দিয়ে দিই তাও হচ্ছে হুইজ পেন ইউনিট। ধরেন সেক্ষেত্রে আমি বলেছিলাম হট বা হুইজ থাকলে ওইটাই বসে, আমি এটা দিই, হুইজ দিই, দিলাম আমি হুইজ। এইবার দেখেন হুইজ পেন ইউনিট, তোমার কোন কলমটা প্রয়োজন। তাহলে তোমার দ্বারা কোন কলম প্রয়োজন, বা কোন কলমটা তোমার দ্বারা প্রয়োজন, তোমার কোন কলমটা প্রয়োজন, কোন কলমটা তোমার দ্বারা প্রয়োজন, তাহলে কিন্তু সেম জিনিস আসে দেখেন। তাহলে সেক্ষেত্রে হুইজ পেন ইজ নিডেড বাই ইউ। এটা মজার সেন্টেন্স না? একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি দেখেন, এটা এখানে, এটাও এখানে, এইটুকুর বদলে জাস্ট এটুকু বসছে। বাংলায় আবারও বলি, হুইচ পেন ইউনিট, তোমার কোন কলমটা প্রয়োজন, বা ডু ইউনিট, তোমার কোন কলমটা প্রয়োজন, থাকলেও হয় না থাকলেও হয়। সেক্ষেত্রে আসতেছে কোন কলমটা তোমার দ্বারা প্রয়োজন, তাহলে হুইচ পেন ইজ নিডেড বাই ইউ। গেল। আমার মনে হয় ইন্টারভিউতে খুব একটা সমস্যা থাকার আপনাদের আর কথা না, এই কথাই আসে, এর বাইরে আর কখনোই আসে না। এবার আমি আসি হচ্ছে আপনাদের ইম্পারেটিভে, যেটা আর ঝামেলা করে, সেখানে আমি একটু আসি ইম্পারেটিভ। যেমন দেখেন ইম্পারেটিভ এ ভয়েস চেঞ্জ। তো দেখেন সেন্টেন্সটা যদি এমন হয়, যেমন মজার একটা সেন্টেন্স দেখি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি কোনোদিনও আপনাদের বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, কখনোই বলিনি, আমি বলতেও চাই না। আপনাদের যদি ভালো লাগে আমার ক্লাস, আপনারা এমনি আমার সাথে থাকবেন, বলার কিছু নাই। আমি মনে হয় একমাত্র ইউটিউবার যে কখনোই বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আজ অবধি কখনো বলিনি, আমি বলতেও চাই না। তো আমি আপনাদের জন্য লিখলাম, কারণ এটাই আমার বলা, চাই না আবার চা হয়ে গেল, স্যাটার হয়ে গেছে। যাও দেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন নিয়ম হচ্ছে যখন কোনো ভার্ব দিয়ে কোনো বাক্য হয় তখন সেটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো হয়। এই ধরনের বাক্যে যদি করতে হয় তাহলে ফার্স্টে আসবে হচ্ছে লেট, আমি দিলাম লেট। এইবার অবজেক্ট হবে সাবজেক্ট, তো মাই চ্যানেল অবজেক্ট, সেটাই সাবজেক্ট হচ্ছে, তাহলে লেট মাই চ্যানেল, চ্যানেল, লেট মাই চ্যানেল। এইবার দেখেন একটা বি ভার্ব আসবে, বি ভার্ব আর তারপরে ভার্ব থ্রি, সাবস্ক্রাইব হয়ে গেল। সাবস্ক্রাইব মাই চ্যানেল, লেট মাই চ্যানেল বি সাবস্ক্রাইব। এইবার যদি এরকম হতো, ডু নট সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, যদি আমি এটা বলতাম তাহলে দেখেন আমি কি লিখতাম, অ্যান্সারটা হবে এটা, জাস্ট লেটের পর একটা নট দিয়ে দেন, তারপরে আগের মতো, লেট নট মাই চ্যানেল বি সাবস্ক্রাইব, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন আপনাদের দ্বারা নাই। কিন্তু যেটা ভুল হয়, আপনারা যেটা রং, যেটা আপনারা যেটা রংটা দেয়া থাকে আপনাদের অপশনে যেটা দেয়া থাকে তা হচ্ছে এরকম, লেট মাই চ্যানেল
নট বি সাবস্ক্রাইবড। আর আপনারা সুন্দর করে এই ভুলটাকে টিক দিয়ে আসুন। ধরেন এটা দেওয়া আছে আপনার, এটা দেওয়া আছে এ নাম্বারে আর এটা দেওয়া থাকে বি নাম্বারে বা সি নাম্বারে, চোখের মধ্যে বাচ্চা এটা, হ্যাঁ ঠিকই তো আছে, লেট মাই চ্যানেল নট বি সাবস্ক্রাইব, শুনতেও ভালো লাগে, এটা রাইট দিয়ে দিই। আর তো মাশাআল্লাহ নেগেটিভ মার্কিংও হয়। এই ভুলটা করেন না, দিস ইজ নট কারেক্ট, দিস ইজ টোটালি আ রং সেন্টেন্স। ডোন্ট ইউজ নট আফটার দ্য সাবজেক্ট, ইউজ নট উইথ লেট ভার্ব। নাও এখন এটা গেল, এবার আমি আসি হচ্ছে আপনাদের, এটা তো গেল আপনারা বুঝলেন। এবার যদি লেট দিয়েই যদি কোনো কিছু থাকে, লেট যেটা, এবার লেট নিজেও তো কাজ করে, সেইটা দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে দেখেন তখন কি আসবে। ধরেন আমি এরকম বলি, লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক, তাকে কাজটা শেষ করতে দাও। দেখেন কি কি আসছে, লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা ব্যক্তি আর যে শেষ করতে দিবে, যে শেষ করবে সে হচ্ছে হার, আর যে শেষ করতে দিবে সে হচ্ছে আপনি বা তুমি যাকে বলা হচ্ছে। এই বাক্যটা দেখেন কি আসতেছে, আমি এই লেটের বদলে লেটই দিব, লেট দিলাম। এবার দেখেন এখানে অবজেক্ট কয়টা আছে, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। তবে মনে রাখবেন এটা আসলে বেসিক্যালি ওইভাবে অবজেক্ট না, এটা জাস্ট সাবজেক্টই কোয়ালিফাই করেছে এই হিসাবে। আপনি এখানে বস্তুগত যদি কোনো কিছু থাকে সেটাকে প্রথমে আনবেন। তাহলে দেখেন কি আসতেছে, লেট দ্য ওয়ার্ক আগের নিয়মে বি ফিনিশের ভার্ব 3 ফিনিশড বাই হার, অর্থাৎ তাকে কাজটা শেষ করতে দাও, কাজটা তার দ্বারা শেষ করতে দাও। বুঝতে পেরেছেন? আর নট যদি থাকতো তাহলে জাস্ট এখানে একটা নট বসতো, আর কিছু না। এইবার আসেন ব্যতিক্রম, আমি একটু ব্যতিক্রমে আসি, যেটা আপনাদের সব থেকে বেশি আসে। দেখেন মনে রাখবেন, নোট নোটা বেইন, তা হচ্ছে আপনারা যেটা মনে রাখার বিষয় তা হচ্ছে যদি অ্যাক্টিভে ফার্স্ট পারসন, অর্থাৎ আপনার যদি মি বা আমি, আমরা, আস থাকে, ফার্স্ট পারসন থাকে, তাহলে প্যাসিভে দেখেন, প্যাসিভে বাই এর বদলে ফর বসে। যদি অ্যাক্টিভে ফার্স্ট পারসন থাকে মি বা আস, তাহলে বাই এর বদলে ফর বসে। একটু দেখেন এক্সাম্পলটা দেখেন, যেমন ব্রিং মি আ শার্ট, লাইনটা মানে কি দাঁড়াচ্ছে দেখেন, ব্রিং মি আ শার্ট, আমার জন্য একটা জামা আনো। দেখে কিন্তু বোঝাই যায় তাহলে এটা জন্ম বলছে। তাহলে এটা যদি প্যাসিভ করি তখন এরকম আসে, লেট এ শার্ট বি ব্রট, নট বট, ব্রট। এবার হিসাবে তো হওয়ার কথা ছিল বাই, কিন্তু সেটা না হয়ে হচ্ছে দেখেন এই যে মি আছে, এখানে আজ থাকলেও হতো একই জিনিস, ফর মি। আসা যদি থাকতো ফর আস হতো ওখানে। এইটা হচ্ছে বিষয়, এইটুকু ইম্পারেটিভ, এর বাইরে আর কোনো কিছু আসে না। এটা গেল। এই লাস্ট টাইম আপনাদের 2-3টা ভয়েস আসছে এবং তার মধ্যে ইম্পারেটিভ বাক্যের ভয়েসই বেশি আসছে। এবার আমি আসি, ইম্পারেটিভ তো গেল, আর দুই একটা জিনিস আমি দেখাবো যেগুলো আপনাদের আর একটু বেশি বেশি আসে, সেগুলো একটু খেয়াল করবেন। যেমন দেখেন, যদি কোনো সেন্টেন্সে অন থাকে, অন, আমি যতগুলা কোশ্চেন দেখেছি তার মধ্যে যেগুলো আমি পেয়েছি তার মাঝখান থেকে আপনাদের দেখাচ্ছি। মনে রাখবেন, যেমন যদি এরকম থাকে, অন মাস্ট কিপ অনস প্রমিস, একজনের উচিত একজনের প্রমিস রক্ষা করা। দেখেন একে তো মাস্ট আছে, এটা মডেল আসবে, মাস্ট থাকলে মাস্টের পরে বিভাগ দিয়ে তারপরে ভাগ ত্রিবিধি হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এইটা কয়টা অপশন পরীক্ষাতে আসে, দেখেন এরকম আসে, অনস প্রমিস মাস্ট বি কেপ্ট, এই একটা আসে। তারপরে আসে প্রমিস মাস্ট বি কেপ্ট, একটা আসে।
তারপরে আসে অনস প্রমিস মাস্ট বি কেপ্ট বাই অন। একটা আরেকটা আসে প্রমিস মাস্ট বি কেপ্ট বাই অন। এখন বিষয় হচ্ছে এই চারটা নিয়ে আপনাদের, যদি আপনারা আমার সামনে স্টুডেন্ট হিসেবে বসে থাকতেন আমি আপনাদের এখনই বলতাম যে তুমি বলো বা আপনি বলেন কোনটা হবে অ্যান্সার। এখন আপনাদের কাছে আমি বলি আপনাদের কাছে কোনটা শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর কোনটা লাগে সেটা আমি বলে দিচ্ছি। এই একটা লাগে, এই একটা লাগে, এই দুটা শুনতে খুব শ্রুতি মধুর লাগে, আর এর থেকেও শুনতে শ্রুতি মধুর লাগে হচ্ছে এইটা। দেখেন একটা 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 তিনটে লাগে শ্রুতি মধুর, শুধু শ্রুতি মধুর লাগে না হচ্ছে এইটা, আচ্ছা প্রমিস মাস্ট বি কেপ্ট, না আছে কোনো ওয়ান কোনো কিছু না। মজার বিষয় হচ্ছে ভাই এটাই হচ্ছে রাইট অ্যান্সার, আর বাকি যা দেখতেছেন সব কাটা, একটাও থাকবে না। বুঝছেন? নিয়মটা হচ্ছে এরকম অনযুক্ত কোনো যদি থাকে তাহলে সেই অন কোনো পাশেই থাকবে না, শুধুমাত্র অন বাদে আর যা যা আছে তা দিয়ে আপনাকে ভয়েসটা চেঞ্জ করে নিতে হবে, যেমন এখানে করেছে প্রমিস মাস্ট বি কেপ্ট। গেল অনের বিষয়টা। এবার আসেন অন্ত গেল, যদি কোয়াসি প্যাসিভ থাকে, কোয়াসি প্যাসিভ যেমন দেখেন কোয়াসি প্যাসিভ থাকে, এটা তো হচ্ছেই না। দেখেন এবার এটা কেমন আসতেছে, যেমন আমি যদি বলি হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি, এই কোয়াসি প্যাসিভটা কেমন, যদি আপনার অবজেক্টই যদি সাবজেক্টে কাজ করে তাহলে সেগুলোই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো এইটা কি হবে তাহলে দেখেন, যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, এটা দুই ভাবে করা যাবে, যেটা এখানে হানিটাই সাবজেক্ট আর কোনো অবজেক্ট নাই, তাহলে এটাই হয়ে যাবে আমার এই পাশের প্যাসিভ এবং সাবজেক্ট। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, মধু খেতে মিষ্টি, তাহলে মধু হয় মধু, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, তাহলে মধুকে মিষ্টি ভাবে খাওয়া হয়। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, হানি ইজ, তখন এইটা আমি হানি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি প্রেজেন্ট ফর্ম ইজ দিলাম, আর টেস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন টেস্টেড আর বাকিটা সুইট, মধুকে মিষ্টি আকারে খাওয়া হয় বা মিষ্টি ভাবে খাওয়া হয়। গেল এটা। অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারেন, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি যখন এটাকে খাওয়া হয়, when it is tasted। বুঝতে পেরেছেন? আমি একটা আপনাকে ক্লিয়ার করেছি, আরেকটা দেখেন, যদি আমি এরকম বলি রাইস সেলস চিপ, চাল সস্তায় বেচা হয়, এটা দুইভাবে হবে, রাইস ইজ সোল্ড চিপ, একটা। অথবা দেখেন রাইস ইজ চিপ when it is sold, এই দুইটা জিনিস আপনাদের বসবে। ঠিক আছে, এইবার আজকে শেষ যে একটা অংশ, আমি আপনাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখাবো না, ওটা আমি আরেকটা ক্লাসে আপনাদের না হয় দেখিয়ে দিব, আরো কিছু যে আলোচনা থাকলে সেটা আমি না হয় করে দিব, তবে একটু দেখবেন কোনটা কি হচ্ছে এই জায়গাটা এখন একটু দেখবেন। যেমন দেখেন হট থাকলে, যদি হট থাকে তাহলে আপনি কিভাবে করবেন, এটা কিন্তু অনেকবার আসছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। যেমন দেখেন হট ওই cannot cure must endure, মজার একটা সেন্টেন্স, হট উই ক্যান নট কিওর মাস্ট এন্ডিওর, তার মানে দাঁড়াচ্ছে আমরা যা প্রতিকার করতে পারি না তা অবশ্যই প্রতিরোধ করতে হবে, এটা প্রতিকার, এটা প্রতিরোধ। এখন এরকম যদি হট দিয়ে কখনো কিছু থাকে তাহলে মনে রাখবেন এই হট দিয়েই আপনাকে প্যাসিভ করতে হবে, তাহলে লাইনটা এরকম দাঁড়াচ্ছে দেখেন, আর যেহেতু দেখেন এই একটা মডেল অক্সিলারি, এই একটা মডেল অক্সিলারি, আমি এরপরে বিভাগ দিয়ে করতে পারবো, তার মানে হট ক্যান নট, আর এটা লেখা লাগতেছে না বলতেছি কেন, হট ক্যান নট বি কিওরড
মাস্ট বি এন্ডিউরড। এই যে বাই আস, এটা আমার উজ্জ্ব থাকলেও চলে, এই ধরনের সেন্টেন্স, বিশেষ করে হট দিয়ে যদি কোনো বাক্য থাকে আপনার এইটুকু না লিখলেও চলবে। লাইনটা কি অর্থ দ্বারা দেখেন, হট উই ক্যান নট কিওর, আমরা যা কিওর করতে পারি না, প্রতিকার করতে পারি না, মাস্ট এন্ডিওর, অবশ্যই সেটা প্রতিরোধ করব। তাহলে যেটা প্রতিকার করা যাবে না সেটাকে প্রতিরোধ করতে হবে। মানে দেখেন, হট ক্যান নট বি কিওর, যেটাকে প্রতিকার করা যাবে না, মাস্ট বি এন্ডিওর, প্রতিকার না করা গেলে সেটাকে প্রতিরোধ করতে হবে আমাদের দ্বারা, বাই আস, এটা উজ্জ্ব থাকলে চলতেছে। যদি কখনো এটা দিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই, তবে সেটা যেহেতু এটা রিটেন আসলে আসবে না পরীক্ষা, যদি অবজেক্টিভ যেটা আসবে আপনি এভাবে দিতে পারেন। যদি কখনো রিটেন আসে, যদি চায়, তাহলে বাই আস দিলে কোনো সমস্যা নাই। এই গেল বিষয়। এখন কিছু টিপস আপনাদের জানিয়ে দিই যে ভয়েস করতে গেলে আপনারা কিভাবে করবেন। মনে রাখবেন, সবার আগে আইডেন্টিফাই করবেন হচ্ছে কোন টেন্সে আছে। প্রথম কথা, টেন্স আইডেন্টিফিকেশন ভয়েস করার জন্য সব থেকে জরুরি। দ্বিতীয় হচ্ছে সাবজেক্টকে অবজেক্টকে, বুঝতে পেরেছেন? বিশেষ করে ইন্টিগ্রেটিভ বেলায় দেখছেন সাবজেক্ট অবজেক্ট গুলাই গেলে কিন্তু পুরো সেন্টেন্স আলাদা যাবে। আর তৃতীয়ত যেটা বিষয়টা, তা হচ্ছে আপনি সাবজেক্ট এবং অবজেক্টকে কোথায় কোথায় ব্যবহার করতেছেন, বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি সাবজেক্ট আর অবজেক্টকে কোথায় কোথায় ব্যবহার করতেছেন, এইটা কিন্তু খুবই জরুরি। এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি ভুলে, সবই ঠিকঠাক আছে কিন্তু ভুলে সাবজেক্টের জায়গায় অবজেক্ট দিয়েছেন, অবজেক্টের জায়গায় সাবজেক্ট দিয়েছেন। এই কাজটা করেন না। যেমন দেখেন, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আপনাদের দেখে আমি আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো এইটা দেখেন, আর আপনারা এতক্ষণ ধরে থাকেন আমার সাথে, এটা আমার খুব ভালো লাগে। আমি মানে খুবই খুশি হই যে আপনারা আমার ক্লাসগুলো করেন। আমি আপনাদেরকে এভাবেই ক্লাস নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ আমার অভিজ্ঞতাটাকে আমি আপনাদের সাথে বিতরণ করতে আসছি, অভিজ্ঞতা বা আমার নলেজটাকে বিতরণ করতে আসছি। হয়তো আমি নিজেও কিছু শিখতেছি, এটাই আমার কাজ। আমার খুব ভালো লাগে, এটা আমার প্যাশন। দিস ইজ নট মাই আর্নিং সোর্স, দিস ইজ মাই প্যাশন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে দেখেন না, যদি সেন্টেন্সটা এমন থাকতো, মিস্টার হাসান, মিস্টার হাসান থাকে না, আমি থাকি, আমি তো কোথাও থাকি না। তো মিস্টার মনির স্যার টিচেস আস ইংলিশ, মনির স্যার আমাদের ইংরেজি পড়ান। এই সেন্টেন্সটায় দেখেন দুটো অবজেক্ট আছে, এই একটা, এই একটা, আস আর ইংলিশ। মজার বিষয় হচ্ছে আমরা অনেকে জানিই না যে এখানে কোনটা ফার্স্ট অবজেক্ট কোনটা সেকেন্ড অবজেক্ট। একটু দেখেন, আমরা মনে করি দিস ইজ ফার্স্ট অবজেক্ট আর এটা মনে করি দিস ইজ সেকেন্ড অবজেক্ট, যেটা আমাদের আসল ধারণা, আমরা এভাবেই ভাবি, কিন্তু দিস ইজ নট ট্রু। দেখেন কেন না, আপনি এইটা বাদ দিয়ে দেন। লাইনটা দাঁড়ায়, মনির স্যার টিচেস আস, তিনি আমাদের পড়ান। এখন তিনি আমাদের পড়াতে পারেন, কিন্তু কোন বিষয়টা পড়ান সেটাই যদি না দেওয়া হয় তাহলে তো তার কি পড়ান এটা তো কেউ বুঝতেছে না, আমাদের পড়ান। তাহলে বিষয়টা যদি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হয় তাহলে এটা প্রথম সাবজেক্ট, তার মানে এটা যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল। এইটা হয়ে যাবে ফার্স্ট অবজেক্ট আর এইটা হয়ে যাবে সেকেন্ড অবজেক্ট। তেমনি এটা তো আছে প্লাস আরেকটা জিনিস দেখেন, এটা বাদ দিয়ে দিন, এবার এইটা আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, মিস্টার মনির স্যার টিচেস ইংলিশ, মিস্টার মনির স্যার ইংরেজি পড়ান। আপনাদেরও পড়াতে পারি, আমার সরাসরি স্টুডেন্টদেরও পড়াতে পারি, আমি আমার বাচ্চাদেরও পড়াতে পারি, ভাই বোনদের পড়াতে পারি, যাকেই পড়াই। এটা কিন্তু ফ্যাক্ট না, কিন্তু আমার বিষয়টা কিন্তু ইংলিশ, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেটার কোনো পরিবর্তন হচ্ছে না সেটাই হচ্ছে মেইন অবজেক্ট বা সাবজেক্ট, আপনি যেটাই বলেন এইটা কিন্তু সেক্ষেত্রে মেইন অবজেক্ট। দেখছেন সিস্টেমটা কি? এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এখন দেখেন ভয়েসটা কি হচ্ছে। আমি একবার এইটা ধরি, ফার্স্ট অবজেক্টটা ধরি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ফর্ম তাই ইজ বসছে। এইবার দেখেন টিচার পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে টট, ইংলিশ ইজ টট, কাদের পড়ান, আস, বাই কার দ্বারা, মিস্টার মনির স্যার। দেখছেন এই একটা নিয়ম। অথবা যদি এইটা প্রথমে দেন, আপনি এটাকে যদি আনেন তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, উই, সাবজেক্টিভ ফর্ম লাগবে, এখন উই এর পরে তো আর বসে, টট। এইবার দেখেন এটা ছিল আস, এই জায়গাটা এইটা আসবে, উই আর টট ইংলিশ কার দ্বারা, বাই মিস্টার মনির। এটাই হচ্ছে নিয়ম। আমি মূলত এইটাই আপনাদের বলতে চাচ্ছিলাম, যদি কখনো আপনারা এই জায়গা দিতেন উই
আর এই জায়গা দিতেন ইংলিশ এই সেন্টেন্সে, তাহলে এটা কিছু হইতো না। আর তেমনি এই জায়গায় যদি ইংলিশ দিতেন আর এই জায়গায় যদি উই দিতেন, তাহলেও কিছু হতো না। আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আপনারা সাবজেক্ট আর অবজেক্ট ভোলাবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি যে চেষ্টা করেছি, এটা শুধুমাত্র এনএসআইদের জন্য ক্লাসটা আমি যদিও এক্সেপশনালি বলেছিলাম, কিন্তু বিষয়টা শুধু এনএসআইদের জন্য না, আমি মোটামুটি যারাই ইংলিশের ভয়েস বুঝতেছে না তাদের সবার জন্য। এনএসআই শুধু বোঝার জন্য, যে এক্সেপশনালি বা স্পেশালি এনএসআই জন্য বলেছিলাম, যে পরীক্ষাটা সামনে আছে, আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আপনাদের সবার জন্য এটা একই রকম গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি নেক্সট ক্লাসে আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে, এবং অল্পের ভিতরে সংক্ষেপে আপনাদেরকে কিভাবে টেকনিকগুলো শিখিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করবো। প্লাস আরেকটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, তা হচ্ছে একেবারে বেসিক ইংলিশ গ্রামার, যেটা হচ্ছে ফর দ্য বিগিনার্স। দোজ হু আর দ্য বিগিনার্স, ইউ ক্যান ওয়াচ মাই দ্যাট exceptional class. I believe that you will learn how to use your English in examination and also in your written paper and also in your viva. সো আপনারা ক্লাসটা করবেন, কারণ ওইগুলোতে খুব সহজে আমি জিনিসটাকে শিখিয়ে দিব। আমি তখন দেখাবো যে কেন আমি বিগিনারদের কথা বলেছিলাম। দেখুন, বিগিনার যে কেউ হতে পারে। অনেকে দেখা যাচ্ছে এগুলো ভালো বোঝে কিন্তু বেসিক অনেক সময় লিখতে পারে না। অনেকে বিন, বিডাব্লিউএন বিন, আর একটা হচ্ছে বিইআইএন বিন, এর ব্যবহার বোঝে না। অনেকে বোঝে না হ্যাভ আর হ্যাজ কোথায় বসবে। অনেকে বোঝে না যে পার্সন অনুযায়ী কেন চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে কেন সেম পার্সন হয়ে কেন আবার সেটা ভিন্ন হচ্ছে। আমি যদি বলি দি নাম্বার অফ, তারপরে বসতেছে সিঙ্গুলার। যদি বলি এ নাম্বার অফ, বলছি এ কিন্তু বসছে প্লুরাল, কেন ভাই এটা কেন বসতেছে? এখানে অনেক অনেক বিষয় আছে যেটা আমি আপনাদেরকে চেষ্টা করব শিখিয়ে দেওয়ার। তো আমার সাথে থাকবেন। আমাকে যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন, যদি ভালো না লাগে, যদি মনে হয় যে না আমাকে ভালো লাগতেছে, আমার ক্লাস ভালো, তাহলে লাগলে অডিও শুনেন। ভিডিও চলুক, আপনি কানে হেডফোন দিয়ে অডিও শুনেন, তাও ভালো, কিন্তু ক্লাসটা শেখেন। ক্লাস থেকে কিছু শেখেন, চাকরি পেলে আপনারই লাভ হবে, আপনার ক্যারিয়ারটা করতে পারবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূর যেতে পারি, আমি সুস্থ থাকি। শরীরটা অসুস্থ ছিল তাই আসতে পারি নাই, দোয়া রাখবেন। তো রাখি আজকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ, হোপ ফর দ্য বেস্ট।